আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই দ্বিতীয়বার আয়কর রিটার্ন কিভাবে অনলাইনে দাখিল করতে হয় সেই সংক্রান্ত ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সেই লক্ষ্যে আজকে আমরা দেখব কিভাবে একজন আয়করদাতার দ্বিতীয়বারে অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করতে পারি। তো শুরুতেই আমরা হিসেব নিকাশ একটু করে নিব। হিসেব নিকাশ করার পরে আমরা চলে যাব অনলাইনে। আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে আপনারা জানেন, আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এবার অ্যাড্রেস বারে আমরা অ্যাড্রেসটি লিখব etaxnbr.gov.bd। এটি লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার আমরা যেহেতু অনলাইনে রিটার্ন সাবমিট করব, সেক্ষেত্রে আমরা এখানে ই রিটার্ন এই অপশনে ক্লিক করব। যেহেতু আমরা বলেছি এটি আমাদের অনলাইনে দ্বিতীয়বার সাবমিট, তার মানে এই আয়করদাতার এর আগেই রেজিস্ট্রেশন করা রয়েছে। যদি কারো রেজিস্ট্রেশন না থেকে থাকে, প্রথমবার যদি আয়কর সাবমিট করতে চান অনলাইনে, সেক্ষেত্রে আপনারা এখানে এই যে অপশনটি রয়েছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, এই যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করবেন। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন আগে রয়েছে, আমরা আই এম অলরেডি রেজিস্টার্ড এই অংশে ক্লিক করে আমরা চলে যাব। এবার এখান থেকে 3 নম্বর এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইন অংশে ক্লিক করে আমরা প্রবেশ করব। এবার আমরা সাইন ইন করব। এবার আমরা এখান থেকে চলে যাব রেগুলার ই রিটার্ন এই অপশনে। এখানে আসার পরে শুরুতে আমাদেরকে এখানে ইনকামের সোর্স উল্লেখ করতে হবে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যেহেতু আমরা একজন সরকারি চাকরিজীবীর অর্থাৎ একজন শিক্ষকের আয়কর রিটার্ন সাবমিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অংশটি ক্লিক করব। তার যদি অন্য কোনো সোর্স থেকে ইনকাম থেকে থাকে, যেমন সঞ্চয়পত্র থাকতে পারে, কিংবা ডিপোজিট কিংবা ফিক্সড ডিপোজিট থাকতে পারে, বা বাড়ি ভাড়া থেকে থাকতে পারে, যাই থাকুক এখান থেকে আমরা একে একে সবগুলো ইনকাম সিলেক্ট করে নেব চেকবক্সে ক্লিক করার মাধ্যমে। এরপরে আমরা চলে যাব কন্টিনিউ অপশনে। এবার এখান থেকে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, কোথা থেকে তিনি ইনকাম করছেন, এটি যেহেতু ঢাকার বাইরে, সেক্ষেত্রে আমরা এনি আদার এরিয়াস এই অংশ ক্লিক করব। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে চলে যাব। এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ, তিনি আইবাস প্লাস প্লাসের মাধ্যমে স্যালারি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা আইবাস প্লাস প্লাস এই অংশটি সিলেক্ট করব। এখানে নেম অফ দ্য অফিস, তার অফিস অর্থাৎ তিনি যেহেতু স্কুলে চাকরি করছেন, সেক্ষেত্রে আমি এখানে তার স্কুলের ঠিকানাটি ব্যবহার করব। ডেজিগনেশন দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার। এখন এক্ষেত্রে তার যে বেসিক পে রয়েছে, অর্থাৎ তিনি যে মূল বেতন পান, সেটি একটি আমরা সামারাইজ করে নেব। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে শুরুতে আমরা হিসাব নিকাশ করে নিয়েছি, সেই হিসাব অনুসারে এখানে তার বেসিক কত, হাউস রেন্ট কত, মেডিকেল কত, এভাবে সবগুলো একে একে আমরা এখানে বসাবো। তো আমি সেটি বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো 12 মাসের হিসাব অনুসারে বসবে। যেমন তার বেসিক যদি হয়ে থাকে 10,500 টাকা, কথা ধরে নিলাম 10,500 টাকা, সেক্ষেত্রে এটি কিন্তু 12 মাসে কনভার্ট করে সেটি বসাতে হবে, অর্থাৎ এটা বাৎসরিক। এখানে যে হিসাবটি আমরা বসাবো বাৎসরিক হিসাবটা আমরা বসাবো। আমরা এখানে হাউস রেন্ট, মেডিকেল, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স সবগুলো দিয়েছি। এবারে আমরা যেটি অ্যাড করব, টিফিন অ্যালাউন্স অ্যাড করব। 2,400 টাকা। এরপরে জিপিএফ ইন্টারেস্ট এটি অ্যাড করব। জিপিএফ ইন্টারেস্ট অ্যাড করার জন্য আপনাকে কিন্তু এক্ষেত্রে জিপি স্টেটমেন্ট রয়েছে, জিপি স্টেটমেন্টের সহায়তা নিতে হবে। আপনারা জিপি স্টেটমেন্টে দেখতে পাবেন যে প্রফিট ফর দ্য ইয়ার, এখানে যে অ্যামাউন্টটি পাবেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন। এরপরে ডিয়ারনেস অ্যালাউন্স বা স্পেশাল বেনিফিট, যেটি তিনি যা পেয়ে থাকেন এখানে
সেটি দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এরপর তিনি যদি শিক্ষা ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এডুকেশন অ্যালাউন্স এটি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে আপনি যে অ্যামাউন্ট আসে সেটি বসিয়ে দিবেন, আমি এটি দিচ্ছি না। যাই হোক, এগুলো তার ইনকামের মূল সোর্স আমি দেখিয়ে দিলাম। এবার সেভ এন্ড কন্টিনিউ করে পরবর্তী পেজে চলে যাব। এই পেজের নাম হচ্ছে রিবেট। এখানে তিনি যে রিবেট পাবেন সে তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে প্রথমে আমরা চলে যাব, যদি এখানে এর কোনোটি থেকে থাকে, তার যেমন ডিপিএস বা সঞ্চয়পত্র এগুলো যদি থেকে থাকে, আমরা এই সংক্রান্ত তথ্য এখানে আপলোড করব। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সঞ্চয়পত্রের এই তথ্যগুলো আপডেট করতে হয়, অ্যাড করতে হয়। আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে সহজভাবে এগুলো দেখিয়ে যাচ্ছি। তো আমরা জিপিএফ দেখিয়ে দিচ্ছি। এখানে জিপিএফ অ্যাকাউন্ট, জিপিএফ স্টেটমেন্ট আপনারা চাইলে অ্যাকাউন্টস অফিস থেকে তুলে নিতে পারেন, অথবা আপনারা চাইলে অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন। অনলাইনে কিভাবে জিপিএফ স্টেটমেন্ট বের করতে হয় তার ভিডিও আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর লিংকে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে নিজেই নিজের জিপিএফ স্টেটমেন্ট তুলে নিতে পারবেন। এখানে কন্ট্রিবিউশন, অর্থাৎ তিনি গত এক বছরে কত টাকা জিপি ফান্ডে জমা করেছেন সে অ্যামাউন্টটা দিচ্ছি। এরপরে রয়েছে অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আপনারা যে 150 টাকা করে কেটে থাকেন সর্বোচ্চ, সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিব। বার্ষিক 1800 টাকা। আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম নেই, সেজন্য 0 দিলাম। তো এই হলো আমাদের রিবেট সংক্রান্ত তথ্য। এবার আমরা পরবর্তী পেজে চলে যাব, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে। এবার আমরা এক্সপেন্ডিচার এই পেজে চলে এসেছি। আমরা এক্সপেন্ডিচার এখানে হিসেব করে বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আমরা যে বাৎসরিক ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস যেগুলো রয়েছে সেই পারপাস আমরা 1,70,000 টাকা এক্সপেন্ডিচার এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমাদের হাউস হোল্ড, এখানে ইউটিলিটি গুলো আমরা বসিয়ে দিয়েছি, যেমন ইলেকট্রিসিটি বিল 15,000 দিয়েছি, গ্যাস 20,000 টাকা দিয়েছি, এবং ফোন বা ইন্টারনেট বিল সে পারপাস আমরা 10,000 টাকা বসিয়ে দিয়েছি। এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল যে এক্সপেন্স, ফেস্টিভ্যাল এক্সপেন্স বলতে এখানে আমরা বাৎসরিক যে দুটি ঈদ, সেই ঈদে আমরা দেখিয়েছি 60,000 টাকা খরচ। এই হলো আমাদের টোটাল খরচ 2,75,000 টাকা। এভাবে আমরা আপনাদের প্রয়োজন মতো এক্সপেন্ডিচার এখানে দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করে চলে যাব পরবর্তী পেজে। আমাদের পরবর্তী পেজ হলো অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দ্বিতীয়বার আয়কর রিটার্ন সাবমিট করছেন তাদের জন্য। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এই অপশনটি আমরা ব্যবহার করব। এর সুবিধা হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন তখনই গত বছর অর্থাৎ লাস্ট ইয়ারে আপনি যে খরচ দেখিয়েছিলেন, যেভাবে দেখিয়েছিলেন সেটি অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি এখানে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এই অংশে ক্লিক করছি। দেখুন সবগুলো আমার গত বছর যেভাবে আমি দিয়েছিলাম সেভাবে চলে এসেছে। এখন শুধুমাত্র আমাদেরকে যদি নতুন কিছু অ্যাড থাকে সেক্ষেত্রে আমরা নতুন কিছু এখানে অ্যাড করতে পারবো, আর যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে আমরা এভাবেই কাজ করে নিব। তো ফিনান্সিয়াল অ্যাসেটসের ভিতরে আমরা দেখিয়েছিলাম শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ড। এখানে একটি অপশন নতুন এসেছে এবছর, নেম অফ এমপ্লয়ার। এখানে আমরা এমপ্লয়ারের নামটা লিখে দিব। জিপিএফ অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে, এবং অ্যাকাউন্ট ব্যালেন্স এবছর যেহেতু চেঞ্জ হবে গত বছরের চেয়ে, এই অ্যামাউন্টটা আমি লিখে দিচ্ছি আমার জিপিএফ স্টেটমেন্ট দেখে। ব্যালেন্সটি বসিয়ে দিয়েছি আমি। আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে হবে। এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই অংশটি আমরা পূরণ করব। এখানে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ যে স্যালারি অ্যাকাউন্টটি রয়েছে সেই স্যালারি অ্যাকাউন্টের হিসাবটা আমরা এখানে অ্যাড করে দিব। সেজন্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল এই অংশে চলে যাব। এবারে টাইপে ব্যাংক অ্যাকাউন্ট,
এখানে ব্যাংকের নাম সিলেক্ট করব, অ্যাকাউন্ট নম্বরটি এখানে আমরা বসাবো। অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্ট দেখে আমরা এই তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করব। এবার ব্যালেন্স, সেই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা আমরা এখানে দিয়ে দিব। দিলাম। এবার লক্ষ্য করুন এখানে ক্যাশ ইন হ্যান্ড, গত বছরে আমার ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে যে টাকা ছিল এবছর নিশ্চয়ই সেই টাকা নেই, এটি পরিবর্তন হয়েছে, কমতে পারে কিংবা বাড়তে পারে। তো সেই অনুসারে আমার হাতে কত টাকা রয়েছে সেটি আমরা হিসাব করে নেব। তো আমি দিয়ে দিচ্ছি এই অ্যামাউন্টটি 32,006 টাকা আমি আমার ক্যাশ ইন হ্যান্ডে দেখাচ্ছি। এবছরে আমি কিছু ফার্নিচার কিনেছি, সেক্ষেত্রে আমি এখানে অ্যাসেটের ভিতরে আমার ফার্নিচার দেখাবো। পার্টিকুলার আমি ফার্নিচার লিখে নেব, বা লেখা থাকলে আপনি সিলেক্ট করে নিতে পারেন। টাইপ অফ অ্যাকুইজিশন, এগুলো আমি কিনেছি। পারচেসড, কোয়ান্টিটি, কতগুলো কিনেছি, আমি এখানে 5টি ফার্নিচার কিনেছি এবং সেগুলোর ভ্যালু হচ্ছে 90,000 টাকা। তো এই হলো আমার হিসাব। আমি একটু দেখে নিচ্ছি লায়াবিলিটিস, অর্থাৎ আমার কোনো দায় আছে কিনা। এক্ষেত্রে আমার দায় নেই, সুতরাং আমি এটি দেখাচ্ছি না। এবার লক্ষ্য করি আমি এখানে যে আমার অ্যানুয়াল আউটফ্লো, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমার 2,75,000 টাকা দেখিয়েছিলাম, অর্থাৎ আমি যে খরচ করেছি এক বছরে সেটি হচ্ছে 2,75,000 টাকা এবং আমার ইনকাম হয়েছে 3,14,300 টাকা। তো এই হলো আমার খরচ দেখানো এবং ইনকাম দেখানো। এরপরে আদার রেসিপ্টস, এটি আমি দেখিয়েছিলাম গত বছর যে কিছু টাকা আমি জমিয়ে যে কাজটি করেছিলাম, এটি আমার এবছর আর নেই, সেক্ষেত্রে এটি আমি দেখাচ্ছি না। এবার আমি চলে যাই নিচের দিকে, দেখুন আমার ডিফারেন্স শূন্য হয়ে গিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার গ্রোস ওয়েলথ 6,25,638 টাকা এসেছে, নেট ওয়েলথ ওটাই রয়েছে। তো যাই হোক, এগুলো হওয়ার পরে যখনই আমার ক্যালকুলেশন শূন্য হয়ে গিয়েছে আমি চলে যাব পরবর্তী পেজে, সেভ এন্ড কন্টিনিউ এই অংশে। এটি হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। যদি আমার ট্যাক্স হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে পেমেন্ট করতে হবে, ট্যাক্স না হয়ে থাকলে আমার পেমেন্ট করতে হবে না। দেখুন এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 3,14,300 টাকা। আপনারা জানেন আমাদের সর্বনিম্ন হচ্ছে 3,50,000 টাকা। পুরুষের ক্ষেত্রে যদি 3,50,000 টাকা বার্ষিক ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ট্যাক্স পে করতে হবে। যেহেতু এখানে 3,14,300 টাকা রয়েছে তার মানে আমার ট্যাক্স আসবে না। তো আমি একেবারে নিচের দিকে চলে যাই, দেখুন এখানে পেয়াবল শূন্য, তার মানে আমার ট্যাক্স নেই। তো আমি এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এই অংশে ক্লিক করব। নিচের অংশে চলে যাব, এবার সাবমিট রিটার্ন এই বাটনে ক্লিক করব। নিশ্চিত করার জন্য ইয়েস বাটনে ক্লিক করব। আমার রিটার্ন সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে প্রত্যয়ন চলে এসেছে। আপনারা এখান থেকে ট্যাক্স রেকর্ড এই অংশে ক্লিক করে এক্সপ্রেস সার্টিফিকেট এটি পেয়ে যাবেন। আপনি যে ট্যাক্স পে করেছেন, রিটার্ন সাবমিট করেছেন, তার ডকুমেন্ট হিসেবে এটি আপনাদেরকে দিয়ে দিচ্ছে। আপনি এখানে ডাউনলোড করে বা প্রিন্ট করে রেখে দিতে পারেন এবং অ্যাকনলেজমেন্ট, তারা যে প্রাপ্তি স্বীকার করবে অর্থাৎ তারা পেয়েছে, এটি আপনারা এখানে দেখতে পাবেন। তো এই হলো দ্বিতীয়বার অনলাইন রিটার্ন সাবমিট। পরবর্তী ভিডিও অবশ্যই শীঘ্রই পাবলিশ করা হবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা সঞ্চয়পত্র কিংবা ফিক্সড ডিপোজিট এগুলো অন্তর্ভুক্ত করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।